বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে আছে এমন একটি জায়গা যা নিঃসন্দেহে বাংলাদেশের সবচাইতে বড় জেলা, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশটির সবচাইতে উঁচু পাহাড়গুলির মধ্যে কয়েকটি পাহাড়চূড়া। এই পাহাড়গুলিকেই ঘিরে গড়ে উঠেছে এমন এক পৃথিবী যার জলের রং আকাশের নীলের চাইতেও গাঢ়, যার মাঝে বসবাস করেন 10টি ভাষার প্রায় 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী, যাদের রয়েছে নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি। চারিদিক থেকে পাহাড় আর লেক দিয়ে ঘিরে থাকার কারণে প্রাকৃতিক দিক থেকে এই জেলা অনেক সমৃদ্ধ। এত সমৃদ্ধ হবার কারণেই এখানে তৈরি করা হয়েছে বাংলাদেশের একমাত্র মানবসৃষ্ট মিঠাপানির লেক এবং দেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। আজকের গল্পটা লাল পাহাড়ের দেশ নামে পরিচিত এই জেলাকে নিয়ে, যা এখন বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। 6116 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশের সবচাইতে বড় এই জেলার নাম রাঙামাটি। রাঙামাটির নাম শুনলেই সবার প্রথমে যে নামটি মাথায় আসে সেটি হচ্ছে কাপ্তাই। সবচাইতে বড় জেলার মধ্যে গড়ে ওঠা ছোট্ট এই উপজেলাটিকে আজ আমরা চিনি কাপ্তাই লেকের জন্য। কিন্তু রাঙামাটি ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকরাই আজও এই লেক তৈরি হবার পিছনের গল্প সম্পর্কে জানেন না। 1950-এর দশকে তৎকালীন পাকিস্তান সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানের বিকল্প উৎস খুঁজছিল। ঠিক তখনই পরিকল্পনা নেওয়া হয় কোনো পাহাড়ি এলাকার পানির প্রবাহকে কাজে লাগিয়ে বাঁধ তৈরি করে বিদ্যুৎ উৎপাদনের। রাঙামাটির বুকে বয়ে চলা এই কর্ণফুলী নদী গভীর, বড় আর পাহাড় বেষ্টিত হবার কারণেই বেছে নেওয়া হয় এই কাপ্তাই এলাকা। রাঙামাটি শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে থাকা এই ছোট্ট শহরটিতেই তৈরি করা হয় বাংলাদেশের প্রথম এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যার নাম কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, যা বছরের পর বছর ধরে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করে চলেছে। কিন্তু এই বাঁধ তৈরি করাটাই ছিল প্রকৃতির স্বাভাবিক নিয়মে হস্তক্ষেপ। ফলস্বরূপ প্রকৃতি তার নিজের ভারসাম্য নিজের মতো করে ফিরিয়ে আনে। 1960 সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর ধীরে ধীরে কর্ণফুলী নদীর পানি জমতে শুরু করে, যার ফলে চারপাশের গ্রাম, বন আর ধানের জমি ডুবে যায় পানির নিচে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয় প্রায় 1 লক্ষ মানুষ। জমতে থাকা এই পানি পরবর্তীতে রূপ নেয় এক বিশাল হ্রদে, যাকে আজ আমরা চিনি দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় কৃত্রিম হ্রদ এবং বাংলাদেশের একমাত্র মানবসৃষ্ট মিঠাপানির হ্রদ হিসেবে। প্রায় 680 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই হ্রদের নামই কাপ্তাই হ্রদ। কাপ্তাইয়ের বুক জুড়ে এই মানবসৃষ্ট হ্রদ তৈরি হওয়া পুরো একটা লোকালয় হ্রদের নিচে তলিয়ে যাবার পরেও জেগে থাকা অসংখ্য ছোট ছোট দ্বীপগুলিতে মানুষজনের বসবাস। কোনো ধরনের রোড কানেক্টিভিটি ছাড়াই বছরের পর বছর ধরে সমৃদ্ধ হয়ে উঠেছে কাপ্তাই। কারণ কেউ না কেউ তো আছেন যিনি পাহাড়, হ্রদ আর তার মাঝখানে থাকা জীবনগুলোকে রক্ষা করে চলেছেন। নির্বাণনগর বৌদ্ধ মন্দির এক অন্যরকম মুগ্ধতায় ঘেরা এই পাহাড়ি বুদ্ধবিহার থেকে পুরো কাপ্তাই লেক দেখা যায়। 15 একর জায়গা নিয়ে ছড়িয়ে থাকা এই বিহারটির বয়স প্রায় 11 বছর। সত্যিকার অর্থেই এখানে যে পবিত্র বাতাস বয়ে চলেছে তা এখানে ঢোকার সাথে সাথেই অনুভব হয়। 126 ফুট লম্বা এই বুদ্ধ মূর্তির ঠিক সামনেই দেখতে পাওয়া যায় বাতাসে উড়তে থাকা 5 রঙের একটি পতাকা, যাকে বলে বুদ্ধিস্ট ফ্ল্যাগ। দেখতে সাধারণ এই কাপড়ের টুকরো মোটেও সাধারণ কিছু নয়। এই 5টি রং নীরবে প্রচার করে চলেছে বুদ্ধ ধর্মের 5টি মূল ভিত্তিকে: আগুন, পৃথিবী, জল, আকাশ এবং বাতাস। এই 5টি উপাদানেরই প্রতিনিধিত্ব করে পতাকায় থাকা এই 5টি প্রাইমারি কালার। ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থেকেই মূলত এই বিহারে আমার আসা। নির্বাণনগর বৌদ্ধবিহার ঘুরে এ সম্পর্কে জেনে শুধু একটা কথাই মনে হলো, এই জায়গাটি যেন তৈরি করা হয়েছে এখানকার মানুষের সুরক্ষার জন্য।
এত কিছুর পরেও এই বিশাল জায়গা নিয়ে ছড়িয়ে থাকা লেকের দুই পারের মানুষজন একে অন্যের থেকে আলাদা হয়ে যায় একমাত্র রোড কানেক্টিভিটির অভাবে। এবার যোগাযোগ রক্ষা করার জন্য পানি তো পাড়ি দিতেই হতো। তাই ১৯৮০ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে তৈরি করা হয় রাঙামাটির ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত এই ঝুলন্ত সেতু। লম্বায় প্রায় ৩৩৫ ফুট ঝুলন্ত এই ব্রিজটি শহরের পলোয়েল পার্কে অবস্থিত। রাঙামাটি আসার এবার আমার মূল উদ্দেশ্য ছিল কাপ্তাই লেকের ভাসমান জীবনগুলির সাথে পরিচিত হওয়া আর বিশাল এই হ্রদের বিশালতা অনুভব করা। বিস্তৃত এই হ্রদের বুক জুড়ে আছে ছোট বড় অসংখ্য দ্বীপ, যেখানে বসবাস করেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষজন। তেমনই একটি দ্বীপ হচ্ছে কাপ্তাই হ্রদের বুক জুড়ে থাকা গর্বাগুদি। চাকমা ভাষায় গর্বা মানে মেহমান আর গুদি মানে থাকার জায়গা, যার অর্থ দাঁড়ায় মেহমানদের থাকার জায়গা। এখানে প্রকৃতির সাথে মিল রেখে যে তাকে সাজানোর চেষ্টা করা হয়েছে সেটা গর্বাগুদির ঘাটে নৌকা থেকে নামার পরপরই চোখে পড়তে থাকে। ঘাটে নামার পরপরই চোখে পড়ে মাটির তৈরি এই ঘর। অসম্ভব সুন্দর দেখতে এই মাটির ঘরটির গায়ে আঁকা আছে অনেক ধরনের আলপনা। আর সুন্দর এই ঘরটিতেই বসবাস করেন কয়েকজন অসম্ভব সুন্দর মনের মানুষ। ছোট্ট এই দ্বীপ থেকেই সম্ভবত দেখা যায় কাপ্তাই লেকের সবচাইতে সুন্দর দৃশ্যগুলি। গর্বাগুদির দ্বীপে এসে থাকা হয়েছিল কাপ্তাই লেকের পাশে এই তাঁবুগুলোতে। ঠিক এর সামনেই মোটামুটি বড় একটা জায়গা জুড়ে লাগানো হয়েছে সব মৌসুমি ফলের বাগান। যে কোনো ফলের মৌসুমে এখানে বেড়াতে আসলে দেখতে পাওয়া যায় গাছ ভর্তি সব মৌসুমি ফল। আর এটি হচ্ছে এখানকার খাবার খাওয়ার জায়গা। সব মিলিয়ে মনে হয়েছে গর্বাগুদি এমন একটি জায়গা যেখানে আসলে আপনার সত্যি সত্যি থেকে যেতে মন চাইবে। পর্যটন কেন্দ্রগুলো যেখানে প্রকৃতির থেকে বেশি পর্যটকদের সুযোগ সুবিধা দিতে ব্যস্ত, সেখানে গর্বাগুদি এমন একটা দ্বীপ যাকে পর্যটকদের বিনোদনের জন্য না বদলিয়ে সাজানো হয়েছে প্রকৃতির সাথে তাল মিলিয়ে। রাঙামাটি এবারেই আমার প্রথমবারের মতো আসা। এখানে আসার আগে আর কাপ্তাই হ্রদকে নিজের চোখে দেখার আগ পর্যন্ত যে শুধু এই জায়গাটি সম্পর্কে অজানাই ছিলাম তা নয়, এমন কোনো জায়গা পৃথিবীতে আসলেই থাকতে পারে সেটা সম্পর্কে আমার ধারণা ছিল না। একটি বিশাল জায়গা জুড়ে এমন মানব সৃষ্ট হ্রদ তৈরি হওয়া, যেখানের মাটিতে হাঁটতেও কষ্ট হয়, সেই মাটির উপরে আবার মানুষজনের বসবাস। এসব দেখে খুব ভালোভাবে বোঝা যায় প্রকৃতিকে এখানে নিজের সুবিধা মতো বদলানোর চেষ্টা করা হয়নি, বরং এখানে থাকা মানুষগুলোই প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। তারা হয়তো বুঝতে পেরেছে যে প্রকৃতি আমাদের নয়, বরং আমরাই প্রকৃতির।